হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ক্যামেরা জোন ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি আরিফুল ইসলাম মামুন। দর্শক, গত কয়েকটি ভিডিওতে আমি কথা বলেছিলাম নতুন কিছু প্রোডাক্ট নিয়ে। তো বিশেষ করে ক্যাননের দুটি বডি নিয়ে স্পেশালি বলেছিলাম, যেটি ছিল ক্যানন আর সিরিজের ক্রপ সেন্সরের দুটি বডি আসবে, যেমন R7 এবং R10। এই বডি দুটি সম্পর্কে কথা বলেছিলাম, তার ফিচার সম্পর্কে আমি কথা বলেছিলাম। এর আগে আপনারা জানেন আর সিরিজের যে বডিগুলো ছিল সেগুলো ফুল ফ্রেম বডি, আর এখন নতুন একটা আর সিরিজের মিররলেসের একটা সিরিজ কোম্পানি শুরু করতে যাচ্ছে। তো প্রথম বডি তারা বের করেছে এই R7 এবং R10 দিয়ে। এর জন্য তো লেন্স লাগবে মিররলেসের সিরিজের জন্যে, স্পেশাল মিররলেসের জন্য স্পেশালি কিছু লেন্সও লাগবে। তো সেই লেন্স তারা দুটি অ্যানাউন্স করেছে। সেই লেন্স দুটি নিয়ে আজকে আমি কথা বলবো। তো দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। দর্শক, যে লেন্স দুটি সম্পর্কে আমি কথা বলবো সেই লেন্সের একটি হচ্ছে ক্যানন RFS 18-45 এবং অপরটি হচ্ছে ক্যানন RFS 18-150। তো 18 থেকে 45 এবং 18 থেকে 150-এ দুটি লেন্স বের করবে ক্যানন RFS নামে। এর আগে ক্যানন DSLR মাউন্টের জন্য যে লেন্সগুলো বানাতো সেটা ছিল EFS এবং EF, আর এখন হবে RFS এবং RF এর অনেকগুলি লেন্স বর্তমানে বাজারে অ্যাভেলেবেল আছে, যেমন RF24-105, 70-200, 24-70, 100-400, 100-500, এরকম অনেক লেন্স আছে। প্রাইম লেন্স অনেকগুলো 50mm, 85, 35, এরকম অনেক লেন্স আছে অলরেডি বাজারে। কিন্তু এই প্রথম RFS দুটি লেন্স APS-C ক্রপ সেন্সরের জন্য বানাচ্ছে। তো আমি এই লেন্সের প্রথমে কিছু ফিচার সম্পর্কে বলবো এবং তার সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো। সর্বপ্রথম যে একটা লেন্সের কথা বললে তার ফোকাল লেন্থের কথা আসবে, তা সেটি তো আপনাদের বললাম। ফোকাল লেন্থ একটিতে হচ্ছে 18-45 এবং অপরটি হচ্ছে 18-150। দুটি লেন্সেরই অ্যাপারচার সেম, 3.5 থেকে 6.3 পর্যন্ত এই লেন্সটির অ্যাপারচার দেওয়া আছে, যেটাকে আপনি এই লেন্সটিতে 18-45 আপনারা ম্যাক্সিমাম 22 পর্যন্ত নিতে পারবেন এবং 18-50 যে লেন্সটি আছে এটি 40 পর্যন্ত অ্যাপারচারকে উঠাতে পারবেন আপনারা। এই দুটি লেন্সেরই IS অর্থাৎ ইমেজ স্টেবিলাইজেশন কাজ করবে, দুটি লেন্সেতেই সমান কাজ করবে, এটা কোনো সমস্যা নেই। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার দুটি লেন্সেতে আছে। 18-45-এ এটা 7 স্টপ পর্যন্ত কাজ করবে ইমেজ স্টেবিলাইজেশন, এবং অপরটি 18-150 যেটা আছে সেটি অর্থাৎ এটি ম্যাক্সিমাম 5 স্টপ পর্যন্ত কাজ করবে, ইমেজ স্টেবিলাইজেশন কাজ করবে। দুটি লেন্সই STM অর্থাৎ স্টোপার মোটরস যে টেকনোলজি আছে সেই টেকনোলজিতে বানানো হয়েছে লেন্স দুটি। IS STM লেন্স দুটি হবে দুটোই, একটি 18-145 IS STM, অপরটি 18-150 IS STM। দুটোতেই স্টোপার মোটর যে টেকনোলজি আছে সেই টেকনোলজিতে বানানো হয়েছে এই লেন্স দুটি। এই লেন্স দুটির ওয়েটের কথা যদি আমি বলি, যেহেতু এই লেন্সটি মিররলেসের জন্য বানানো হচ্ছে, সো লেন্স দুটি যথেষ্ট লাইট ওয়েট। 18-145 যেটা, এটা তো একেবারে হালকা, ওয়েট মাত্র 130 গ্রাম এই লেন্সটি। আর অপর যে লেন্সটি আছে 18-50 সেটি 310 গ্রাম এই লেন্সটি আছে। তো আপনারা যারা ব্লগিং করেন, যারা আসলে ব্লগিং করবে তাদের জন্য 18-45 এই লেন্সটি যথেষ্ট ভালো বলে আমি মনে করি, হালকা মানে ওজনের দিক দিয়ে। বডির সঙ্গে যেমন এটি R10-এর সাথে কিট লেন্স হিসাবে আসবে, সেই হিসাবে 18-45 এই লেন্সটি যথেষ্ট ব্লগারদের জন্য খুব হেল্পফুল হবে ওয়েটের কারণে। এই লেন্সটির যে ডায়ামিটার, ফিল্টার থ্রেড যেটাকে আমরা বলি, যে আপনারা কোন মাউন্টের ফিল্টার লাগাবেন, তো 18-45-এ এটার যে ফিল্টার সাইজ 49, পাশাপাশি 18-150 যে লেন্সটি আছে সেটি 55mm যে লেন্স ফিল্টার আছে সেই ফিল্টার আপনারা লাগাতে পারবেন। এই লেন্সের যে DSLR মাউন্ট ছিল, যেটা 18-135 ছিল যখন EFS-এর, 18-135-এর যে লেন্সটি সেখানে ছিল 67, মানে বুঝতে পারছেন ডায়ামিটারটা যথেষ্ট বড় ছিল। এই লেন্সটির ডায়ামিটারটা একটু ছোট করেছে, 55mm 18-150, তবুও কারণ মিররলেসের জন্য বানানো, বুঝতে পারছেন, কারণ এটাকে
ডাইমেনশনালি অনেকটা ইয়ে করতে হয়েছে, অনেকটা কম্প্যাক্ট করতে হয়েছে, যার জন্য এর সাইজ অনেক ছোট দিতে হয়েছে। যে এই লেন্স দুটিতে আপনারা যে মিনিমাম যে ফোকাস রেঞ্জ দেওয়া আছে, তো সেটা তুলনামূলক 18-150 একটু বেটার, কারণ আপনি 18-45 যেহেতু আপনার ফোকাল লেন্থ সেম 18 থেকে, তারপরও আপনি 18-45 যে লেন্সটি আছে এটা খুব কাছ থেকে, অর্থাৎ 0.20 মিলিমিটার থেকে আপনারা এটাকে মিনিমাম রেঞ্জে আপনারা ফোকাস করতে পারবেন। পাশাপাশি এই 18-150 যে লেন্সটি আছে সেই লেন্সে আপনারা 0.17 মিলিমিটার এই এতটুক ডিস্টেন্স থেকে আপনারা মিনিমাম ফোকাস করতে পারবেন এই লেন্সটিতে। এই ছিল যে আপনাদের কি ফিচার, যেটা বলে কি ফিচার, যে আপনারা হাইলাইটস যে লেন্সের আমরা আসলে সাধারণ মানুষ যেগুলো ফটোগ্রাফাররা যেগুলো দেখতে চাই, বুঝতে চাই, এই ছিল আসলে ফিচারটি, লেন্সের স্পেসিফিকেশন। এখন লেন্স দুটি সম্পর্কে বলতে গেলে 18-150 লেন্স এনাফ লেন্স, ঠিক আছে, এটার আপনার রেঞ্জ যথেষ্ট ভালো, ফোকাল লেন্থ 18 থেকে 150 পর্যন্ত। কিন্তু এখানে একজন ফটোগ্রাফারের দৃষ্টি যদি কোন থেকে যদি আপনারা বুঝতে চান, 18-45 যে লেন্সটি আপনাদের দেখতে হবে যে মানে এর কম্পিটিশনে যে বডিগুলো আছে, অন্যান্য কোম্পানিগুলো আছে, ক্যাননের যেমন নিকন, সনি এবং ফুজিফিল্ম, এই তিনটি কোম্পানি এখন মিররলেস ক্যামেরা বানাচ্ছে। তো সেই মিররলেস বডিগুলোর জন্যে ওই কোম্পানিগুলো কি লেন্স বানায়, কিট লেন্স হিসাবে যে বডির সঙ্গে যে লেন্সটি দেয়, সেই লেন্স তারা কত ফোকাল লেন্থের বানিয়ে থাকে। যেমন ফুজিতে আছে দুটি লেন্স বানায় তারা, একটি হচ্ছে 15 থেকে 45 এবং অপরটি হচ্ছে 18 থেকে 55। তো অবশ্যই 18 থেকে 55 যে লেন্সটি, তার অ্যাপারচার ভ্যালু অনেক বেটার, f2.8 থেকে f4 পর্যন্ত, যথেষ্ট ভালো একটি লেন্স এবং অবশ্যই এক্সপেন্সিভ। কিন্তু পাশের যে বেসিক যে লেন্সটি আছে 15 থেকে 45 পর্যন্ত, সেই লেন্সটি কিন্তু দেখেন তার ফোকাল লেন্থ কিন্তু একদম ওয়াইড, কিন্তু যথেষ্ট ভালো মিররলেস হিসাবে, বডি কিট লেন্স হিসাবে। পাশাপাশি সনির কথা যদি চিন্তা করেন, সনি দেখেন 16 থেকে 50 দিচ্ছে। এরপরে যদি আপনি নিকনের কথা চিন্তা করেন, নিকনের মিররলেসের যে মানে জেড সিরিজের কোরাপ বডি, যেটা Z50 দিয়ে তারা শুরু করেছিল, সেটির লেন্স কিট লেন্স হিসেবে যেটা বাজারে এনেছে সেটি হচ্ছে 1650। কিন্তু দেখুন ক্যানন কি করলো, সেটা 18 থেকে তারা শুরু করলো, 18 থেকে 50 পর্যন্তও যায়নি, 45 পর্যন্ত রেখেছে তারা। ফোকাল লেন্থ শুরু থেকে যেমন আরও বেশি এবং শেষ থেকে একটু কম। এই একটা জিনিস আসলে মানে বুঝতে পারলাম না আসলে, ক্যানন যেহেতু বানিয়েছে এখন তাদের উপরে তো কেউ কিছু বলার কিছু নাই, কিন্তু একজন ফটোগ্রাফার বা ব্যবহারকারী হিসাবে অনেকের কাছে হয়তো বা এটা তো প্রবলেম হইতে পারে, জানি না। এই লেন্সটি যখন বা বাজারে তো আসবে তখন হয়তো বোঝা যাবে যে এই লেন্সটা আসলে কীভাবে কেমন পারফরমেন্স দিবে। তবে শার্পনেসের জন্য আসলে কোনো সমস্যা নেই, লেন্সে অনেক বেশি শার্পনেস দিতে পারবে এই লেন্সগুলো, এবং তার যে ইমেজ স্টেবিলাইজেশন এবং অটো ফোকাসের জন্য যে স্টপার মটন সব কিছু ঠিক আছে, কিন্তু ফোকাল লেন্থের এই জায়গাটা একটু প্রবলেম। আরেকটি সমস্যা যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে দেখেন এটির অ্যাপারচার 3.5 থেকে তো ঠিক আছে, কিন্তু এই 45 যেতে যেতে তাদের সেটি চলে যাবে 6.3-তে। আপনি যদি ডিএসএলআর মাউন্টের কথা চিন্তা করেন, আপনার ডিএসএলআর মাউন্টের যে লেন্সগুলোর কথা চিন্তা করেন 18-55, সেটার অ্যাপারচার কী ছিল 3.5 থেকে 5.6, কিন্তু সেটা এবার 5.6 থেকে শুরু, সেটাকে নিয়ে চলে যাচ্ছে 6.3-তে। 55 পর্যন্ত যাচ্ছে না, 45-এই আপনাকে 6.3-তে ব্যবহার করতে হবে সেটিকে। পাশাপাশি সনিতে দেখেন, সনি কিন্তু 3.5 থেকে 5.6 এবং পাওয়ার জুম ব্যবহার করেছে সনি 1650 লেন্সটিতে, ঠিক আছে। তো এইসব হিসাব করে আসলে ক্যাননের আরেকটু চিন্তা করা, আরেকটু গবেষণা করা উচিত ছিল বলে আমি মনে করি। তাদের প্রতিযোগিতায় যে কোম্পানিগুলো আছে তাদের দিকে খেয়াল করে লেন্সগুলো হয়তো তাদের বানানো উচিত ছিল বলে আমি মনে করি। আর বাকি যদি আমি কথা বলি আপনার 1850 থেকে 18 থেকে 150, যেহেতু এটা একটি ওয়াইড জুম লেন্স বানিয়েছে তারা, তো সেই হিসাবে এই ফোকাল লেন্থ যথেষ্ট ভালো কাজে দিবে। একই সাথে ওয়াইড এবং জুম 18 থেকে 150 হিউজ একটা লেন্স, এটা নিয়ে কোনো কথা বলার নেই আসলে, কারণ এর আগে যেটা ডিএসএলআর মাউন্টে ছিল 18 থেকে 135 পর্যন্ত, অবশ্য আরেকটি লেন্স ছিল যেমন 18 থেকে 200 পর্যন্ত তারা বানাতো, তা সেই লেন্সগুলো যেহেতু আপাতত আর বানাচ্ছে না, কিন্তু 18-135-এর জায়গায় 18-150 পর্যন্ত যথেষ্ট আপগ্রেড করেছে লেন্সটি।
আর অ্যাপারচার ভ্যালু যদি 150-তে যেয়ে যদি 6.3-তে যায়ও তখন হয়তো তেমন কোনো সমস্যা হওয়ার কথাও না। কারণ 150-তে মানুষ সাধারণত আউটডোরে হয়তো পিকচার উঠাবে আউটডোরে, তা আউটডোরে 6.3 অ্যাপারচার খুব বেশি সমস্যা করবে না। কিন্তু 45-এ 6.3-তে একটু হয়তো ভোগাতে পারে। তো দর্শক, এই লেন্স দুটি নিয়ে আমার আসলে এতটুকুই বলার ছিল। এখন আমরা শুধু অপেক্ষায় আছি এই বডি এবং এই লেন্স দুটি কখন বাংলাদেশে অ্যাভেলেবেল হবে, আর এই সম্পর্কে আমরা আরও আপনাদেরকে বিস্তারিত আপডেট দিতে পারবো। দর্শক, এই ভিডিওটি আমি যখন করছি তখন বাংলাদেশের একটি বিভাগ সিলেট ও তার আশেপাশের যে অঞ্চলটা আছে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড়ি ঢলে ব্যাপক প্লাবিত এবং বন্যা দেখা দিয়েছে, ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। নিউজে এসেছে সে বন্যাতে বেশ কিছু হতাহত হওয়ার ঘটনা ঘটেছে এবং অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ পানিবন্দী, খাবার নাই, পানি নাই, ওষুধ নাই, বিভিন্ন গবাদি পশু, হাঁস মুরগি, এরকম বিভিন্ন জন বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত বর্তমানে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি সেই সব বানুভাষী মানুষ যারা আছে তারা দ্রুত সেখানকার অবস্থা স্বাভাবিক করে দিক আল্লাহ। আর যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি আমি আজকের এই ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।